ঝুমা এসেছে মাকে দেখতে 4 দিনের পর। ততদিনে শ্যামলীর বাড়িতে সব কেমন ওলটপালট হয়ে গেছে। রান্নাঘরের মাঝখানে বেড়া উঠেছে একটা, একদিকে গ্যাসের সিলিন্ডার বসানো হয়েছে, গেঁথে তোলা হয়েছে রান্নার জন্য স্ল্যাব, এসেছে নতুন মিডশেপ, এসেছে নতুন শেলফ। অন্যদিকে দুটো মাটির উনুন তৈরি হয়েছে, আর মাটি দিয়ে তৈরি হয়েছে খাবার রাখার একটা উঁচু বাঁধি। এই দ্বিতীয়টাই দিদির রান্নাঘর। ঝুমা দিদির অনুপস্থিতির কারণ জানতো না, মায়ের কাছে শুনল সব। তারপর নিজে রান্না করতে বসার উদ্যোগ করতেই লক্ষ্মী বলে, সব করতে হবে না, তোর দিদি সব করে রেখে তবেই কাজে গেছে, তুই বরং বোঝ দিকিনি। ঝুমা মায়ের পাশে বসে পায়ে হাত বুলিয়ে দেয়। লক্ষ্মী মেয়ের এই আচরণে একটু ব্যথিত হয়। ওর মনটা সরল, কিন্তু ও যে আজ অসহায়। মনে পড়ে যায় এই কয়েক মাস আগের সৃষ্টি হওয়া দগদগে ঘায়ের কথা। মেয়েটাকে 7 করে বিয়ে দিল, মেয়েও এলো কোলে দুটো। ওদমে ঘর, ছেলেটা খাটিয়ে বটে, পাখা ছাড়াতে শিখেছিল, ইলেকট্রনিক্স কাজে মোটামুটি ভালো, সেই করেই সংসার চলতো। ভাসুর বিয়ে করেননি, তবলা বাজিয়ে দিন কাটে। দেবর আবার স্কুল মাস্টারি করে, একসঙ্গে হাঁড়ি, একান্নবর্তী পরিবার। বেশ চলছিল এই 7টা বছর। একটু আধটু নেশাও করতো স্বপন। ও করুক গে, আজকাল ওসব হয় বলেই লক্ষ্মী উপেন মনে করত। সেই দেখেই দুম করে একদিন বিকালে সিদ্ধান্ত, রাতে বিয়ে হয়ে গেল, যাকে বলে ধরে বিয়ে। সেটা হলেও পরিবার বেশ সুখী। কথায় আছে, কপালে সবার নাকি সুখ সয় না। সেটাই হলো ঝুমার। লকডাউনের শেষ দিকে একদিন স্ট্রোক হয়ে গেল। হাসপাতালে ভর্তি করলো ওরা, কিন্তু একটা রাতও কাটেনি, দেহ রাখল স্বপন। ঝুমা 4 আর 1.5 বছরের মেয়েদেরকে কোলে নিয়ে কাঁদতে পারেনি, পাথর হয়ে গিয়েছিল। কিন্তু ন্যাড়ার মা ওর শাঁখা সিঁদুর ফেলতে এসে বলেছিল, নিজের জন্যে না হয় বাঁচার স্বাদ নেই, পেটে যাদেরকে ধরেছিস তাদের জন্যে তো তোকে বাঁচতেই হবে। ওঠ, চোখের জল দুফাটা ফেল, বুকটা হালকা হবে। ঝুমা কাঁদতে পারেনি তখনও, কিন্তু সব দাহ শেষ করে সবাই বাড়ি ফেরার পর ওর বড় মেয়েটা বাবা বাবা করে যখন আকাশ ফাটিয়ে কাঁদতে আরম্ভ করলো, তখন আর থাকতে পারেনি ঝুমা। বুক ফেটে বেরিয়ে এলো সারাটা দিনের জমাট বাষ্প। ঘন ঘন দাঁতি পড়ে, ঘন ঘন মূর্ছা যায়। ন্যাড়ার মা, সুহাসিনী, বেদু বউ ছুটে এসে সামাল দিয়েছিল সেই রাতে। লক্ষ্মী মেয়ের বাড়িতে রাতটা কাটিয়ে শুধু দেখেছিল সেই সব দৃশ্য। পরের দিন থেকেই ঝুমাকে ভরসা দিতে এগিয়ে এলো ন্যাড়ার মা। খেটে খা মা, তোর সব কিছু বজায় থাকবে। এক হাঁড়িতে থাকলে আজ নয় কাল ঝগড়া হবেই। হাসি মুখে হাঁড়ি ভাগাভাগি করে নে, নিজের গতর আছে, পরের বাড়িতে ঝিগড়ি করিয়ে যা, মেয়েটাকে মানুষ কর, উই তোর সব। ঝুমা আলাদা হয়েছে শ্রাদ্ধ শান্তি মিটে যাবার পরেই। নিজে খুঁজে নিয়েছে সেই আগের জীবন। সতেপুর 3 ঘর বাসন মাজার কাজ আর 1 ঘর রান্নার কাজ। এখন মেয়েটাকে নিয়ে চলছে ওতেই। লক্ষ্মী ভাবছে, এই যে তার 2টো মেয়ে এই কম বয়সে বিধবা হয়ে গেল, ঈশ্বর কি ওর জন্যেই এই শাস্তি বিধান করেছেন? একটা মানুষ, তার স্বামী গেল, 2টো মেয়ে কচি বয়সে বিধবা হয়ে গেল, এখন আবার ছেলেটা চাকরি করেও ওদের সবাইকে দূরে ঠেলতে লেগেছে। এসব কি আশা করেছিল ও? কোন জন্মের পাপের ফল কে জানে। কিন্তু এখনও তো লক্ষ্মী বেঁচেই আছে, তাহলে এরপর কি হবে? আজ শ্যামলী তাকে রাখছে, অথচ তার নিজের পেট চালাবার সাধ্য নেই। ঝুমা ছুটে আসছে, তার হাতে 10-20টা টাকা নেই। 50-60 হাজার টাকা মাসে তুলেও সুজয় এখন শ্বশুর বাড়িতে। মায়ের কাছে আসাটাও তার ভাগাভাগি, মাকে ভাত দেওয়াটাও তার ভাগাভাগি, মায়ের ওষুধ কেনাটাও তার ভাগাভাগি। এইসব দেখছে লক্ষ্মী আর ভাবছে, আমার পোড়া কপাল, পোড়া গতর, শুদ্ধ বসে বসে খেতে এনু। 4টে বছর আগেও ধলপুরে গেছি কাজ করতে,
ছেলেটা বললে ওর মানে নাগতেছে। মাস্টার মানুষ, তার মা পরের বাড়িতে কাজ করবে, বললে ছেড়ে দিতে, ছেড়ে দিনু। বউ বললে আপনার অভাব হবে না। গাল ভরা বুলি সার। আর যদি কাজটা না ছাড়তুম, আমার কপালে এই দুর্গতি লেখা থাকতুনি। আমার হাতে ছিল কত টাকা, সব তুলে দিনু। ওর বাপ রেখে গেল 3 লাখ টাকা, সেটাও তুলে দিনু। আর আজ আমার ওষুধ কিনতে পয়সা জোটে নেই। আমার জন্য রেশনের চাল ছাড়া কিচ্ছু নেই। আমার জন্য শুকনো রুটি শুধু, তরকারি বড্ড স্বাদ, তরকারি জোটে নেই। মারুজ্জে বাড়ি থেকে কত মিষ্টি এনেছি, ওদের 3 ভাই বোনকে দিয়েছি, আজ একটাও মিষ্টি নেই আমার জন্যে। জিভটা তো আর ছিঁড়ে ফেলতে পারিনি, তাই নক নক করে দেখি আর নুকে নুকে কাঁদি। আমি একটা কথা কইলে 7 খান বুলি শুনিয়ে দেয় বউটা। ছানাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে সব। বউকে কিচ্ছুটি বলেনি, বলবে কেন? বউ যে মেয়েটাকে কোলে নিতে গেলে দাঁত খিচিয়ে তেড়ে আসতো একদিন। এখন বড় হয়েছে, নিতেও পারিনি, পাপ গেছে। আজ যদি ভগবান বাঁচিয়ে রাখলে গতরটা দিলেই শান্তি পেতুম, নালে তুলে নিলেই পারতো। মুখ পোড়া ভগবান এক চোখো। ঝুমা মায়ের মুখের দিকে চেয়েছে, মায়ের ঠোঁট নাড়ছে, আর 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা টপ টপ করে। কিছু না বলে মায়ের চোখ মুছে দেয়। মায়ের পাশে শুয়ে পড়ে ঝুমা, বলে তোমার কাছে একটা গল্প শুনবো, গল্প বলবে? আমার আর গল্পের আছে কি, জীবন ভর পরের বাড়িতে গতর গুঁড়ো করে দিনু, গল্প বলতে তো সেই সব কথা। তাই বলো না মা, সেই মামাদের কথা, মাসির কথা, সেই আমাদের ছেলেবেলা। ওরে, মাসির কথা আর কইতে হবে নে। মুখ পুরি রূপের আগুন নিয়ে এসে আমার মুখে আগুন দিয়ে বিধি হয়ে গেল দপাড়ার কোন বিদ্যুৎ সারিকেতের সঙ্গে। তারপর থেকে কিন্তু আর তার মুখ দেখবনি বলেছিনু। সেদিন হাসপাতালে গেছিল, কোত্থেকে এলো কে জানে, আর না দেখতে হয়। শুনেছিলাম মাসি পড়াশোনায় খুব ভালো ছিল। অমন অনেক থাকে, গরিবের ঘরে কে কবে মাস্টারি ব্যারিস্টার হয়েছে। মা, ভাই তো আমাদের ঘর থেকেই হয়েছে। সে বেটা ছেলে, তার কথা বাদ দে। মাসি মেয়ে ছেলে বলেই ভুল ছিল। তোমাদের কি দাদু স্কুল পাঠশালে পাঠাতে চায়নে? আমার বাপ সে দেবতা ছিল, নিজে না খেয়ে আমাদের খেতে দিয়েছে, আমাদের পাঠশালে ভর্তি করে দিয়েছিল। তাহলে মাসির বেলায় কেন অন্যায় হবে মা? পুরে ঝুমা, তোর বড় মামা কাজ করতো যেখানে, সেখান থেকে সম্বন্ধ করে এনেছিল, সেটা কেটে দিয়ে তোর মাসি আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে। যার সঙ্গে সম্বন্ধ করেছিল শুনেছিলাম সে তো বুড়ো আর লেখাপড়াও করেনি, আর কালো ছিল খুব। তুই তো সব শুনেছিস, তবে আর কি বলবো, ওসব ছাড়। মাসির এমন রূপ, এই বয়সেও চোখ স্থির হয়ে যায়। সেদিন হাসপাতালে দেখলুম। খবরদার ঝুমি, ওর নাম করবি নি, তাহলে আমাকে ছাড়। না মা, তোমার এই জেদ মোটেও ভালো নয়। তোমাদের দিকটা দেখার ছিল, তার দিকটা নয়। হাসপাতালে তাকে আচ্ছা করে বলে দিয়েছি, সে আর এ মুখ হবে না নজ্জা থাকলে। আমি আর দেখিনি তারপর, কিন্তু শুনেছি অনেক কথা। সময় করে সব তোমাকে বলতে চাই মা, তুমি কি শুনবে নে? আচ্ছা জ্বালাতনে ফেললি তুই, তোরা 2 বোনে আমাকে মরতেও দিবিনি, বাঁচতেও দিবিনি। তুমি ভালো হয়ে ওঠো, আমার ওখানে নিয়ে যাব একদিন, সেদিন সব বলবো। এখন একটু ঘুমিয়ে নাও, আমি বাড়ি যাই। দিদিকে বলবে আমি এসেছিলুম, আবার রবিবার আসবো। চলে যাচ্ছিস ঝুমি? আর কতক্ষণই বা থাকবি? কাকলি আসতে 4টে বেজে যাবে, শ্যামলি আসতে 7টা। আমি তবে যাই। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরিয়ে গেল। যাবার সময় শ্যামলির বড় যা মুখোমুখি হয়ে পড়ল, থমকে দাঁড়ায়। ভালো আছো? ভালো আছি, তোমরা? চলছে,
মাকে দেখতে এসেছিলে বুঝি? হ্যাঁ, কি করি? সে তো বটেই। বলতে বলতে ঘাটের দিকে চলে যায় দিদির বড় যা। ঝুমা বাড়ির দিকে এগিয়ে চলে। সময় বয়ে যায় আপন গতিতে, জীবন চলে ছন্দে। সেই ছন্দে ওঠা পড়া সমান তালে আবর্তিত হয়। নতুন কথা নয় এটা। কিন্তু কালীকান্তপুর, রূপগড়, হোতাই, ধলপুর এই 2022 সালে এসে কি থমকে গেছে? একটু ঘুরে দেখা যাক গ্রামগুলো, ঘুরে দেখা যাক এখানকার জনজীবন। অন্তত যারা এই পরিবারগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, তাদের তো এবার দেখতেই হয় কেমন আছে, কোথায় আছে, কীভাবেই বা আছে তারা। আমরা দেখেছি বিজয়া দশমীর দিনে এখানকার চালচিত্র। তারপর তো প্রায় একটা মাস পার হয়ে গেল। কালীকান্তপুরের হাটে কত মানুষের আসা যাওয়া, কত বেচাকেনা, কত না কত কথা। টিকলু বাবলু সেই নরেনের চায়ের দোকানে বসে চায়ে চুমুক দিতে দিতে গল্পে মেতেছে। অনেক দিন পরে আজ ওদের আলোচ্য বিষয় আবার সেই সুজয়দার মা। সুজয়দার মা সুস্থ হয়ে ঘরে ফিরেছে জানিস? সে তো আজ 7-8 দিন হয়ে গেল, তুই আজ শুনলি? বাবলু বলে। ও, তাহলে তুই আগেই শুনেছিস, কই বলিসনি? দেখ, খবর আমার কাছে আসে, আমার খোঁজ করবার দরকার নেই। আর সুজয়দার মা এখন তো হোতাইয়ে দিদির বাড়িতে আছে, সেটাও জানি। বাবলু হাসতে হাসতে বলল। তাই নাকি? আমি ভাবলাম বুঝি রূপগড়ে শ্বশুর বাড়িতে আছে। নরেন পাশ থেকে বলে। সে হলে তো রেহাই ছিল। আচ্ছা, ওখানে কেন? টিকলু জানতে চায়। ইতিহাস বুঝলি, একটা ইতিহাস। বড়দি মানে শ্যামলেদি মাকে ঘরে রাখতে গিয়ে আলাদা হয়েছে, তবু সে রাখছে। ওদিকে সুজয়দা বইয়ের ঠেলায় মাকে ঘরে তুলতে নারাজ। বউয়ের ঠেলায় নাকি প্ল্যান করে নিজের ইচ্ছায়, সেটা দেখো। নরেন বিড়ি ধরিয়ে বলে। বাবলু আর টিকলু দুজনে চায়ের গ্লাস রেখে সিগারেট ধরায়। এখন শ্যামলেদি বারধলপুরে ঢালাই কারখানায় কাজ করতে আসে রোজ, তোরা জানিস? সেও ভালো, চামারের ভাত খেয়ে বেঁচে থাকার চেয়ে অনেক ভালো। তবে ওদের কারখানা ছিল একটা, এতদিন তাহলে। নরেন সুর টানে। একসঙ্গে ছিল এক সংসারে, কিন্তু সংসার ভেঙে খান খান হয়ে গেল শুধুমাত্র এই একটা কারণে। হাঁড়ির খবর বের করে আনে। আচ্ছা বাবলু, ব্যাপারটা কি বলতো? এই যে এত ধরপাকড় চলছে, যদি ও বেটা ধরা পড়ে? টিকলুর এই ইঙ্গিতটা নরেন চকিতে ধরে নেয়। ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বলে। ও সোর বাচ্চা ধরা পড়বে না। কেসটা তো শুধু প্রাইমারি স্কুলে, যদি হাই স্কুল নিয়ে হতো তবে কথা ছিল। হবে হবে, সব হবে। পাপ কখনো বাপকে ছাড়ে নে। টিকলু বেশ আশাবাদী। ইতিমধ্যে দোকানে এসেছে কয়েকজন। তাদের জন্য নতুন করে চা বসিয়ে নরেন চায়ের প্যানে হাতা ডুবিয়ে তার কাজ সারতে থাকে। দেখো বাপু, আর একদিনও এইসব কথা হচ্ছিল। সেদিনও বলিছি সুজয় ভালো ছেলে, ওর নামে এইসব নিন্দে ভালো হচ্ছে না কিন্তু। শশধর কাঁড়ার বাইরের বেঞ্চ থেকে বলল। তুমি জানো ওর কেচ্ছা? বুড়ো মানুষ, তোমাকে এসব বলতে চাইনি তাই। তবে আজ শোনো। নরেন শুরু করে ইতিহাস। সুজয় টিউশনি পড়াচ্ছে, আমাদের বাড়ির ছেলেরাও পড়তে যায় ওর কাছে। মাসের 2 তারিখ হয়ে গেলে ওরা মায়ে বেটায় তাগাদা করে টাকার জন্য। 2 মাস 3 মাস বাকি বলে তাড়িয়ে দিয়েছিল কজনকে। তুই সোর বাচ্চা কজন মাস্টারকে মাইনে দিয়ে পড়েছিস? সারা জীবন বিনা পয়সায় পড়েছে, পরের বই খাতা নিয়ে পড়েছে। স্কুলে যেত, জামা চটি প্যান্টুল সব পরের দেওয়া। আমি এসব শুনে আমার ভাইপো ভাইজিকে ছাড়িয়ে দিলুম ওখান থেকে। পয়সা বাকি রাখলে পড়াবে কেন? সে তো ছাড়িয়ে দে ঠিক করেছে। গরিবের গাঁ গ্রামে সুজয় নিজেই যখন সবার সাহায্য নিয়ে পড়েছে, যদি 1-2 মাস বাকি পড়ে তাড়িয়ে দেবে? লেখাপড়া শিখে এই মানুষ হয়েছিস,
আর যদি একটা দুটো ছেলেকে এমনিই পড়াতিস। নরেন বেশ উত্তেজিত হয়ে বলছে। বাইরে বেরিয়ে এসে টিকলু আর বাবলু বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে এই হাটে হাঁড়ি ভাঙাটা। সে তার ইচ্ছে, বিনি পয়সায় পড়াবে নে, তাতে কার কি? শশধর কারার এখনো সুজয়ের পক্ষে। যে তোকে কলেজে ভর্তি করলো, যে তার বই জোগাড় করে দিল, তার ছেলেকে পড়াতেও সুদ কষে, চুলচেরা হিসেব করে। নরেন আরও উত্তেজিত। কার ছেলেকে? শশধর কারার জিজ্ঞেস করে। বাইরে তখন চায়ের জন্য যারা এসেছে তারা ভুলে গেছে চায়ের কথা। সৎসাহে গিলছে মাস্টারের ইতিহাস। কেন? অসিত পাল, অসিতের হাত ধরেই তো সুজয় হাই স্কুলে গেল। বিরাজবাবু ওকে বিনা পয়সায় পড়ালো 2 বছর। অসিত ওর সব বই কিনে দিল 11 ক্লাসে আর 12 ক্লাসে। সেই সদা সাহার কথা মনে রেখেছে। নরেন চা ঢালতে ঢালতে বলল, সে বছর যে বেলুড়ে মাস্টারি ট্রেনিং করতে গেল, ওর চান্স হয়। সদানন্দ সাহার ওখানে ওঠা বসা। বেলুড়ের মহারাজের কাছে নিয়ে গেল। মহারাজের পায়ে যে পড়লো আর উঠছে। সেই মহারাজ যখন বলল তোর ভর্তির দায়িত্ব আমার, তবেই পা ছেড়ে উঠেছে। এইসব তথ্য শশধর কারার বা বাইরে বসে থাকা কেউই জানতো না, কিন্তু এখন সেসব শুনে কৌতূহল বাড়ছে ওদের। শশধর কারার এবার একদম চুপ। নরেন বলতে থাকে, সদা সাহা বেঁচে আছে আজও, অসিত আছে আজও। ওদের জিজ্ঞাসা করলে সব জানতে পারবে আর শুনতেও পারবে। বাইরে থেকে একজন একজন করে চায়ের কাপ ধরে নেয়। বিস্কুটের কৌটোটা হাত থেকে পড়ে গেল। কাচের কৌটো হলে গুঁড়ো হয়ে যেত, প্লাস্টিকের কৌটো তাই রক্ষা পেল। কয়েকটা বিস্কুট ছড়িয়ে পড়ে গেল, সেগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে নরেন নতুন প্যাকেট কেটে বিস্কুট ধরে দেয় ওদের। একজন কৌতূহলী হয়ে বলে ওঠে, তারপর কি হলো গো নরেনদা? কি আর হবে, এই তো 10 বছর আগের কথা। যতীন ডাক্তারের পায়ে পড়ল। যতীন ডাক্তার ওকে নিয়ে গেল কলকাতায় কোনো এক উঠতি ছবি আঁকিয়ের কাছে। তার নাকি ওপর তলায় হাত আছে। সে নিয়ে গেল এমএলএর কাছকে। এমএলএর পায়ে পড়ে চাকরিটা বাগিয়ে নিয়ে এলো। এমএলএ নাকি বলেছিল 1.5 লাখ টাকা দিতে, দেয় না। উল্টে বলে যোগ্যতায় চাকরি পেয়েছে। এই নিয়ে কথা কাটাকাটি হতে যতীন ডাক্তারকে একদিন মারতেও গেল, এতটাই অকৃতজ্ঞ। যতীন্দ্র ডাক্তার? জানিনি বাবু, এর ভিতরে এত পব্য আছে কে জানতো। আর তো মানুষকে বিশ্বাস করতে পারবো নি। মাস্টারের যদি এত কেচ্ছা হয়, কে বিশ্বাস করবে? শশধর কারার এবার বাড়িমুখো হয়। বাইরের কৌতূহলী খরিদ্দারের মধ্যে মুখ চাওয়াচাই শুরু হয়েছে। বাবলু আর টিকলু শ্মশানের পথ ধরেছে। পকেটে যে একটা ম্যাকডোয়েল নাম্বার 1 আছে। এতক্ষণ সন্ধে নেমেছে, কাজেই এবার শ্মশান ঘরে বসে নিশ্চিন্তে গলা ভেজানো যাবে। বাবলু বোতল ধরে ছিপি খুলে প্রথমে মাটিতে 2 ফোঁটা ফেলে দেয়। ওটা নাকি মাটিমাকে উৎসর্গ করা। সব ফেলে দিলি? এই জন্যে তোকে ঢালতে দিতে নেই। না খেয়েই নেশা হয়ে গেছে। দেখ দেখ 2 ফোঁটা পড়েছে। প্লাস্টিকের গ্লাসে কারণ সুধা ঢেলে জল মেশায় সম পরিমাণ। তারপর 2 বন্ধু গলায় চালান করে দিয়ে ঢেকুর তোলে। মোট 3 পেগ হবে। প্রথম পেগ চালান করে একটা সিগারেট বিরতি। টর্চটা নিভিয়ে দিয়ে টিকলু ধোঁয়া ছাড়ে। বাবলু বলে, আলোটা জেলেই রাখ। শ্মশান ঘরে বসে আছি, এখানে মালের অভাব নেই। টিকলু টর্চটা জেলে দিয়ে বলে, কলকাতায় কার কাছে গিয়েছিল তুই জানিস? সেটা অবশ্য আমি শুনেছি, কিন্তু শিওর বলতে পারবো না। কার কাছে রে বাবলু? সুজয়দার সঙ্গে ওদের খুব কাছের সম্পর্ক, কিন্তু ওরা এখন আর সম্পর্ক রাখে না। তার মানে ওর মাসি? একদম ঠিক ধরেছিস। ওর মেসো খুব নাম করা আর্টিস্ট, তার কাছে গেছিল। তবে সবটাই ঘুর পথে শোনা। দেখ কেমন ছাগল একটা।
তবু তুই ওর ডাকেই হাসপাতালে ছুটে গেলি। দেশলুক বড় মার জন্য, ওর জন্য কে যাবে? যা বলেছিস আর কখনো যাবিনি। নে এবার ঢাল দেখি। দ্বিতীয় পেগ ঢেলে ওরা সেটাও নিঃশেষে শেষ করে। এই সময় একটা দমকা হাওয়া উঠল। টিকলু কাঁপা কাঁপা গলায় বলল, এইখানে বসে খাওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না রে বাবলু। যা, চ চ পালিয়ে চল। ধুর, যত সব। আকাশে মেঘ টেনেছে তাই। নে ধর, আর একটা হবে, শেষ করে চ, ধর্মের বেদিতে বসবি, তাহলে হবে তো। বলেই বাবলু শেষ পেগটা টিকলুর হাতে ধরিয়ে দেয়। চোখের পলকে সেটা শেষ করে উঠে পড়ে ও। বাবলু বোতল গ্লাস সব কুড়িয়ে পাশের গর্তে ছুঁড়ে ফেলে দিল। তারপর শ্মশান ঘর থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে দেখল একদম পরিষ্কার আকাশ, তারা ঝলমল করছে, অথচ দমকা হাওয়া উঠল। বাবলু নিজেও একটু আশ্চর্য হলো। দেখলি আকাশের খেল, উঠে এলাম তাড়াতাড়ি, অমনি পরিষ্কার। চ, ধর্মের বেদিতে বসি একটু। আমার শরীরটা ভালো নয় জানিস। চ, ঘরকে গিয়ে দুটো রুটি খেয়ে শিগগির শুয়ে পড়ি। সবে 8টার মতো বেজেছে। মন চাইছে আর কিছুক্ষণ বাইরে থাকতে, কিন্তু টিকলুর কথায় বাবলু মনকে সান্ত্বনা দিয়ে বাড়ির পথে পা বাড়ায়।